সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। অভিভাবকশূন্য পরিবার সবসময় আসলে শোকাহত থাকে এবং তারা দিশেহারা থাকে, বিশেষ করে যদি মা মারা যায়। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা, এবং বিএনপি যারা আমরা ছাত্রদল করে আসছি এবং সরাসরি এখন বিএনপি করি, তাদের মা। কারণ উনি নিজ হাতে, উনি যখন রাজনীতিতে আসেন 1984 সালে, ছাত্রদলকে নিজ হাতে করেছেন সন্তানের আদর দিয়ে। তাই আমরা শোকাহত, আমরা সুখে মোহমান, এবং আমরা আসলে দিশাহারা। আমাদের সান্ত্বনা হলো আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ইতিমধ্যে বিএনপির হাল ধরেছিল। শেখ হাসিনা মিথ্যা মামলা যখন ওনাকে জেলে দেন, তখন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেন, এবং বিদেশ থেকে আধুনিক যে প্রযুক্তি, ইন্টারনেটের মাধ্যমে সারা বাংলাদেশে উনি যোগাযোগ রেখেছেন। উনি আমাদের আগের থেকেই উনি আমাদের দিক নির্দেশের আন্দোলন করেছেন। 24 জুলাই আগস্টের আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন একটি। সেই দিক দিয়ে আমরা সৌভাগ্যবান যে ওনার মতন আমরা নেতা অলরেডি পেয়ে গেছি, এবং আমরা মনে করি যে ওনার শূন্যতা ওনার সন্তানই আমাদের দিক নির্দেশনে পূরণ করে যাবে। এবং সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে আসার পর থেকে। এখন উনি যেভাবে সংগঠন এবং দেশের হাল ধরছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, আমরা আশাবাদী যে ওনার মাধ্যমেই বাংলাদেশের এই শূন্যতা পূরণ হবে। একজন রাজনীতিতে আসছেন গৃহবধূ থেকে। ওনার স্বামী আমাদের প্রয়াত স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 30 মে 1981 সালে শহীদ হন, তারপরে ওনাকে সবাই মিলে ওনাকে রাজনীতিতে নিয়ে আসেন, এবং উনি সেই সময় হাল ধরেন। এবং ওনার রাজনীতির কারিশমা বাংলাদেশের একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, ওনার পরিপক্কতা রাজপথে, ওনার যে কোনো সিদ্ধান্ত এসছে জনগণের মাঝ থেকে, এবং সেটার প্রমাণ উনি রেখেছেন 1988 সনে নির্বাচনে এবং 1990 নির্বাচনে। 1988 সনের নির্বাচনে যখন সবাই মিলে ঘোষণা দিলেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান, সেই সময় কিন্তু আমাদের নেত্রী শহীদ রাষ্ট্রপতির যোগ্য সন্তান মানে স্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু জনগণের পাশে ছিলেন। উনি কিন্তু ইলেকশনে যায় না, কিন্তু আরেকজন নেত্রী কিন্তু ইলেকশনে চলে গেছেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, এবং সেটার প্রতিদানে কিন্তু 1990 সনের নির্বাচন, এরশাদের পতনের পর 91-এ একটি ভঙ্গুর দলকে নিয়ে ইলেকশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে কিন্তু 91 ক্ষমতা এসেছিলেন। এটা কেন? দেশের জনগণ বুঝতে পেরেছিল যিনি বেইমানি করেন, যিনি দেশের জনগণের সাথে থাকেন না, তিনি কিন্তু রাজনীতির মাঠে ভালো করলেও কিন্তু ক্ষমতায় যে জনগণের সাথে আবার বিশ্বাসঘাত করবে। সেই হিসাবেই কিন্তু 91-এ জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছিল, এবং সেটা স্বাক্ষর কিন্তু উনি ওনার কাজে রেখেছিলেন। আমি তখন স্টুডেন্ট। 1981 সালে যখন শহীদ রাষ্ট্রপতি নিহত হন, আমি তখন ক্লাস 10-এর ছাত্র। এই মানিক মেহবুনিতে এবং এখানে ওনাকে যে দাফন করা হয়, আমার সৌভাগ্য হয়েছিল সেই দাফন এবং জানাজায় অংশগ্রহণ করার। এবং আমি অনেকটাই সৌভাগ্য যে যদিও জিনিসটা সুখের না যে আমাদের নেত্রী জানাজায় আমি অংশগ্রহণ করেছি। এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা এবং দুঃখজনক ঘটনা যে জানাজায় অংশগ্রহণ করা খুব সুখের না। সাত্তার সাহেব যখন ক্ষমতা নেয়, আপনারা জানেন যে 30 মে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল, সেটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। কিন্তু তারা সেই ষড়যন্ত্রটা সফল হয় নাই, কারণ বিএনপিরই ভাইস প্রেসিডেন্ট সাত্তার সাহেব ক্ষমতা নিয়েছিলেন, এবং উনি ক্ষমতা নেওয়ার পরে যারা ষড়যন্ত্র করেছিল তারা দেশকে অকার্যকর করার জন্য এবং সাত্তারের জনপ্রিয়তাকে, বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। তার মধ্যে একটা ছিল হলো সেই কাশেম, যার মাধ্যমে শেষ পর্যন্ত এরশাদ সরকার ক্ষমতা নিয়েছিল। এছাড়াও আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটিয়ে দেশটা অস্থিতিশীল করার চেষ্টা হয়। সেই অজুহাতেই কিন্তু এরশাদ সাহেব হঠাৎ করে একদিন রাতের বেলা নিজে ঘোষণা দিলেন যে আমি ক্ষমতা নিয়ে গেলাম। যদিও সেটা রক্তপাতহীন ক্ষমতা ছিল, কিন্তু সেটা ছিল ষড়যন্ত্রের সর্বোচ্চ প্রসার ষড়যন্ত্রের অংশ,
যার মাধ্যমে উনি ক্ষমতা নিয়েছিলেন। তারপর কিন্তু উনি নিজে দল গঠন করেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। সেখানে কিন্তু ওনার টার্গেট ছিল বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে গঠন করা, এবং সেখানে বিএনপির তখন অনেক ডার্ক সাইডের নেতা ওনার দলে চলে যায়, এবং বিএনপি একটি মানে বঙ্গুর দল, নেতৃত্বহীন দল হিসাবে মানে পরিণত হয়। তখন বিএনপি তৎকালীন সিনিয়র নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেন, উনি আসবেন কি আসবেন না সেটা চিন্তা করেন নাই। উনি তখন প্রাথমিক সদস্য পদ নিলেন, প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন, তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, তারপরে চেয়ারম্যান হলেন। এবং সেটা ওই সময়ের দাবির প্রেক্ষিতেই, এবং সেই সময়ের দাবি যারা ছাত্রদল করছে, যারা ছাত্রদল করতো এবং যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদের দাবির মুখে অনেকটা এবং আবদারের মুখে উনি অনেকটা গৃহবধূ থেকে রাজনীতিতে পদার্পণ করেন। যার জন্যে উনি তৎকালীন সময়ের বিএনপি নেতৃবৃন্দ থেকে ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দকে তখন উনি বেশি প্রাধান্য দিয়ে রাজনীতিকে পরিচালনা করেছিলেন। যার জন্যে 1990 সনে সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কিন্তু সংখ্যালঘু জয়লাভ করেছিল, এবং সেই সময় ছাত্রদলের যে জয়যাত্রা তারই ধারাবাহিকতায় কিন্তু 90-এ স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে। মন্ত্রটা হলো উনি ওনার দলের প্রতিটা কর্মীকে ভালোবাসতেন, ওনার প্রতিটি কর্মীর উনি কথা শুনতেন, এবং উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতেন, এবং সেই সিদ্ধান্তটা ছিল জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটাই। ওই সময় রাজনৈতিক আন্দোলনের সাথে জনগণ যেটা চেয়েছে সেটাই সেই ধরনের দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা থেকে আপনার হয়তো খেয়াল থাকবে, বাংলাদেশের রাজনীতির কলুষিত যেই অধ্যায়টা শুরু হয় সেটা কিন্তু এরশাদের সময় শুরু হয়েছে। সেই সময় আমরা শুনেছি যে আজকে একজন নেতা রাজপথে গরম গরম বক্তব্য দিয়েছে, সন্ধ্যার সময় যে মন্ত্রিত্ব গ্রহণ করেছে। আজকে পল্টন ময়দানে এরশাদের পদত্যাগ দাবি করে পরের দিন যে ওনার দলে যোগদান করেছে। তার মানে কি, ওই সময় রাজনীতিবিদদের দল বদল এবং মানে নীতির পরিবর্তন ছিল একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় কোনো নীতির পরিবর্তন করেননি। উনি জনগণের যেটা দরকার সেটাই করেছেন। উনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করেননি, গণতন্ত্রের কোনো পক্ষে উনি আপোষ করেননি, এবং ছাত্র জনতা যেটা চেয়েছে নির্বাচনে জনগণকে যেটা কথা দিয়েছে উনি সেই কথাই রেখেছেন, এবং এই জন্যেই উনি আসলে আপোষহীন। সেই আপোষহীনটা কিন্তু নীতির প্রশ্নে, দেশের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে। 1971 থেকে 1976 পর্যন্ত 96 পর্যন্ত যেই সরকার ছিল বেগম খালেদা জিয়ার, আমি মনে করি যে ওইটা সবচেয়ে সফল সরকার ছিল। 1991 থেকে 96 ওই সময় ওনার সফলতা যদি ধরতে চান, গণতান্ত্রিক উত্তরণের জন্য সংসদীয় গণতন্ত্রটা ওনার সবচেয়ে বড়। উনি কিন্তু 3 দলীয় জোটের রূপরেখানো যে কথা দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্রে ফিরে যাবেন, সেটা ফিরে গিয়েছেন। এবং সংসদীয় গণতন্ত্রের যেটা সবচেয়ে বিউটি, সবাইকে নিয়ে কাজ করার, সেটা তিনি করেছিলেন। দেশের উন্নয়নের জন্য উনি নারী শিক্ষাটার উন্নয়ন করেছিলেন। উনি আমার যত মানুষের 8ম শ্রেণী পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। উনি স্বাস্থ্য সেক্টরে উনি উন্নত করেছিলেন। সারা বাংলাদেশের উনি যেই হেলথ কমপ্লেক্সগুলো ছিলেন সেটার পুনর্গঠন করেছেন। যেগুলো 31 শয্যা ছিল সেগুলো 50 শয্যা করেছিলেন, 50 শয্যাগুলো করেছিলেন হলো 100 শয্যা। এরকম উনি সারা বাংলাদেশে হেলথ সেক্টর উন্নত করেছেন। আর উনি যেটা করেছিলেন শিক্ষা, মেডিকেল শিক্ষায় উনি মেডিকেল কলেজ চালু করেছিলেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে জিয়া রহমান 5টা মেডিকেল কলেজ ওই সময় উনি অনুমতি দেন, কিন্তু পরবর্তী এরশাদ সরকার বন্ধ করেছেন, সেটা চালু করেছিলেন। এবং উনার আরেকটা যেটা যুগান্তরিক কথা, উনি প্রথম প্রাইভেট সেক্টরে উনি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিলেন, এবং উনি প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট বিভিন্ন জায়গায় প্রাইভেটলি উনি স্বাস্থ্য ব্যবস্থাটা প্রসার করার জন্য চেষ্টা করেছিলেন, এবং সারা বাংলাদেশের উনি শয্যা সংখ্যা বৃদ্ধি করেছিলেন, এবং দুস্থ যারা তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এছাড়া উনি বিশেষায়িত কিছু হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন, এনআইও, পঙ্গু হাসপাতালের সম্প্রসারণ, তারপর নিমস ক্যান্সার হসপিটাল, সেগুলো উনি সম্প্রসারণ করেছেন। এটা আসলে একটা ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগের মতন।
কোনো দল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। সন্ত্রাসীর প্রশ্রয় দেয় আমি আর আপনি, মানে ব্যক্তিগত পর্যায়ে প্রশ্রয় দেয়, সেটাকে রাজনীতিকরণ করা হয়। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় কোনো সন্ত্রাস এবং কোনো উচ্ছৃঙ্খলতাকে কোনো প্রশ্রয় দেয়নি। এটা ওনার কর্মকাণ্ডে আপনি দেখতে পারবেন। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু কঠোর হস্তে সেগুলো দমন করেছে। আপনি জানেন যে শহীদ জিয়াউর রহমানের সময় তৎকালীন যারা একটু উচ্ছৃঙ্খল ছিল তাদেরকে উনি কিন্তু পুনর্বাসনের সুযোগ দিয়েছিলেন, এবং যারা করেনি তাদের কিন্তু উনি বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আমাকে জেলেও ঢুকিয়েছিলেন। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার দুই শাসনামলেই কিন্তু উনি ওনার এমপিকে পর্যন্ত কিন্তু জেলে ঢুকিয়েছেন। আমি নাম বলবো না, বাংলাদেশের একজন মানে প্রতিষ্ঠিত ছাত্রদল নেতাকে উনি জেলে ঢুকিয়েছিলেন, এবং উনি প্রায় নেতাদের ডেকে উনি শাসাতেন। এবং ক্লিন হার্ট যদি এটা বিতর্কিত বিষয়, উনি কিন্তু ওই সময়ের পরিস্থিতি উনি করেছিলেন। এবং সেই ক্লিন হার্টে কিন্তু অনেক বিএনপি নেতাও কিন্তু নিহত হয়েছে। নারায়ণগঞ্জে ডেভিডও কিন্তু ওই সময় মানে যে র্যাবের ক্রসফায়ারের, হ্যাঁ, এবং যে অন্যান্য ক্লিন ফায়ার, তারপরে বরিশালের সারোয়ার নামে যুবদলের একজন, উনি কাউকে প্রশ্রয় দেননি। যেটা হয় সেটা কি ব্যক্তিগত পর্যায়ে, অথবা যাদের পোস্ট দেওয়া হয় তারা সেই পোস্টের অপব্যবহার করে সেটা করে, যেটার দায়িত্ব মানে দলের উপরে এসে পড়ে। সুতরাং আগামী দিনেও বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠন কিন্তু এই ধরনের কোনো প্রশ্রয় দেয় না। কারণ আপনি দেখেছেন গত জুলাই আগস্টের বিপ্লবের পর বিএনপি, ছাত্রদল, যুবদলে কিন্তু প্রায় 1003 নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। অনেক জেলা ডিস্ট্রিক্টের কমিটি কিন্তু বাতিল করা দিয়েছে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে। আমি সদ্য সংবাদকে ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্যে। কারণ ইতিহাস ঠিক করবে কার অবস্থান কি, কিন্তু আমাদের নতুন প্রজন্মকে ওনার সঠিক ইতিহাসটা জানাইতে হবে। আপনি গত 17 বছর কিন্তু আমরা ফেব্রিকেটেড বা কল্পিত ইতিহাস জেনেছি, কিন্তু সেই ইতিহাস কিন্তু বেশি দিন টিকেনি। সত্যটা কিন্তু ঠিকই বের হয়ে আসছে। এবং আমি আশা করব যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা বাংলাদেশের জাতীয় নেত্রী, তাদের সঠিক ইতিহাসটা কার কোথায় মূল্যায়ন কীরকম ছিল সেটা জনগণের মাঝ থেকে আপনারা তুলে নিয়ে আসবেন। কারণ জনগণ হলো সঠিক ইতিহাসের প্রবক্তা, এবং সেই ইতিহাস বলার পর, তাদের অবদান বলার পর, ইতিহাসবিদরা এবং ভবিষ্যৎ প্রজন্ম সেটা নির্ধারণ করবে তাকে কোথায় স্থান দেবে। কারণ স্থান কিন্তু দেয় জনগণ, এবং সেই ভালোবাসাগুলো প্রকাশ হয় বিভিন্ন পরিস্থিতিতে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা এবং বেগম খালেদা জিয়ার জানাজা কিন্তু সেই প্রকাশটা হয়েছে যে ওনারা জনগণের কোথায় স্থান করে নিয়েছেন, ওনার অন্তরে কিন্তু স্থান করে নিয়েছেন। গত 15 বছর বা তার আগে ওনাদের অবদান ছোট করার জন্য শত চেষ্টা করেছে অনেক রাজনীতিবিদ, অনেক ইতিহাসবিদ, কিন্তু জনগণ কিন্তু সেটা গ্রহণ করেনি। ওনারা কিন্তু ওনাদের ভালোবাসাটা ওনার জানাজায় দিয়েছে, এবং এখনও দিচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দোয়ার মাধ্যমে। এবং আপনারা আজকে তো এখানে জিয়া রহমানের জন্মবার্ষিকী, আপনারা প্রতিদিন আসলে এখানে দেখবেন যে মানে একজন মানুষের কবরে মৃত্যুর প্রায় 18-19 দিন পরও মানুষের ঢল, এবং ওনারা যেই নিজের অন্তর থেকে কিন্তু দোয়া করতেছে। আপনারা যদি এখানে ওনাদের যে সাক্ষাৎকার নেন, কথা বলতে চান, ওনাদের আবেগ অনুভূতিগুলো কিন্তু জানতে পারবেন। এবং এটাই কিন্তু সত্য এবং মানুষের অন্তরের আবেগ। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।